ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেকের, সমাবেশে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল না করে উন্নয়ন ভাবনায় গুরুত্ব দেওয়ার আহ্বান। জামায়াত সরকারে গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আমিরের, গণভোটে হায়ের পক্ষে রায় কামনা। নির্বাচনে উপেক্ষিত নারী 50-এর মধ্যে 30 দলেই নেই প্রার্থী, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকেই দুষছেন গবেষকরা। এবং নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি 30 লাখ বই, বিতরণ হার কম হওয়াকে দায়ী করছেন এনসিটিবি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে বক্তব্য দিলে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরং দেশ দশের উন্নয়নে পরিকল্পনা সাজানোকেই গুরুত্বপূর্ণ বলেন তিনি। রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে চট্টগ্রামের জনসভায় আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন আফরিন পপি। প্রচারণা শুরুর পর থেকে সারা দেশ চষে বেড়াচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রচারণার চতুর্থ দিনে চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় বিভিন্ন নির্বাচনী সমাবেশে যোগ দেন। তারেক রহমানের আগমন ঘিরে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থলগুলো। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না। পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারলেই দেশ দশের উপকারে আসবে। প্রতিপক্ষদের সামনে সম্পর্কে যদি আমি কথা বলি, তাতে জনগণের কি কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারবো। জনগণের লাভ হবে যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য, মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এদিকে 2 দশক পর চট্টগ্রামে যান তারেক রহমান। বন্দর নগরীর পলো গ্রাউন্ডে আয়োজিত জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আগামীতে দুর্নীতি বন্ধের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। সরকার গঠন করতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো সহ নারীদের স্বাবলম্বী করা ও কৃষকদের পাশে থাকার কথা জানান তারেক রহমান। নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে, কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। আফরিন পপি, মোহনা সংবাদ। কুমিল্লার দাউদকান্দিতে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে দাউদকান্দি ঈদগাহ মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাব, জনসভাস্থলের এই মুহূর্তের চিত্র জানাবেন। সাইফুল, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার দাউদকান্দির ঈদগাহ মাঠে। এখানে আজকে যে সমাবেশ, তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে, এই স্লোগানে কিন্তু মুখরিত ছিল সারাদিন কুমিল্লার 3টি সমাবেশ ছিল আজকে তারেক রহমানের। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে 24 বছর পর, 2 যুগ পর তারেক রহমান কুমিল্লাতে এসেছে। সেটি নিয়ে কিন্তু সারাদিন কুমিল্লাতে নেতাকর্মীদের এবং সাধারণ জনগণের মধ্যে আমরা উচ্ছ্বাস এবং আনন্দ জোয়ার বইতে দেখেছি। আমরা যদি আপনাকে আর একটু বলি, তবে বলতে হয় কুমিল্লাতে আজকে মোট 3টি সমাবেশ ছিল।
এর মধ্যে একটি ছিল 14 গ্রাম, অপরটি ছিল কুমিল্লা সদর দক্ষিণ, এবং শেষ যে সমাবেশটি কুমিল্লাতে করবে উনি, সেটি কিন্তু কুমিল্লার দাউদকান্দি ঈদগাহ মাঠে। তারেক রহমান শেষ যেই সভাটি করবে সেটি হচ্ছে নারায়ণগঞ্জের আগের এই কুমিল্লার দাউদকান্দিতে যে সমাবেশটি করবে, এখানে কিন্তু নেতা কর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। পার্শ্ববর্তী উপজেলা যদি আমি বলি তাহলে বলতে হয় কুমিল্লা 3 আসনের শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ মুন্সিগঞ্জ 3 আসন থেকে মনোনয়ন পেয়েছেন যিনি বিএনপির হয়ে, তিনি হচ্ছেন কামরুজ্জামান রতন। বিভিন্ন জায়গা থেকে এরকম যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আজকে এই স্টেজে বসা আছে, দেখছেন নিশ্চয়ই। আমরা যদি আরেকটু বলি তবে বলতে হয় তারেক রহমান খুব কাছাকাছি রয়েছে, এখনো দাউদকান্দি যে ঈদগাহ মাঠ আছে সেখানে কিন্তু এসে এখনো পৌঁছায়নি। তবে আমরা যতটুকু জেনেছি তিনি এই মুহূর্তে রয়েছে এই স্টেজ থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্বের মধ্যে উনি রয়েছে। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়তো তারেক রহমান এই স্টেজে উঠবে বলে আশা প্রকাশ করছে এখানকার নেতাকর্মীরা। তো এই ছিল কুমিল্লার দাউদকান্দির ঈদগাহ মাঠ থেকে আমার কাছে সর্বশেষ সাইফুল। অসংখ্য ধন্যবাদ শাহাবুদ্দিন। নির্বাচনের মাঠে জামায়াত ধর্মের অপব্যবহার করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইসির সিদ্ধান্তের পাশাপাশি পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থান নিয়ে কথা বলতে নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ নিয়ে কোনো অপশক্তি পার পাবে না। ভারতে শেখ হাসিনাকে রাখা হয়েছে, তাকে এবং হাজার হাজার আওয়ামী লীগাররা যারা মানুষের বুকের উপরে গুলি চালিয়েছে, যারা হেলিকপ্টার দিয়ে 37টি শিশুকে পর্যন্ত হত্যা করেছে হেলিকপ্টার থেকে গুলি করিয়ে, ওই রকম এক্সাম্পল কিন্তু 71-এও নাই। নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিজ্ঞজনেরা কথা বললেও পোস্টাল ব্যালটে প্রতীকের অবস্থানের বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবিধানে যা বলা আছে, আরপিও অনুযায়ী হলফনামায় যেভাবে চাওয়া হয়েছে, এটা সব ঠিক আছে। বিদ্বান মানুষদের মাথায় ঢুকছে যে এর মধ্যে কোনো না কোনো ত্রুটি হয়তো আছে। এই ভাবনার সঙ্গে আমাদের কিছু দলেরও ভাবনা মিলে। আমি তাদেরকে একটা খালি ছোট্ট জিনিস জিজ্ঞেস করতে চাই যে এই ব্যাপারে আপনাদের নির্বাচন কমিশনের ত্রুটির কথা মনে হলো, আমি যদি বলি যে পোস্টাল ব্যালট যেটা পাঠানো হয়েছে বিদেশে প্রবাসীদের জন্য, সেটার যে ব্যালট পেপারটা তৈরি করা হয়েছে, এই নিয়ে আপনারা কোনো কথা কইতেছেন না কেন? এদিকে দুপুরে ঠাকুরগাঁয়ের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ভোটের মাঠে ধর্মকে অপব্যবহার করছে জামায়াতে ইসলাম। আরেকটা দল যে জামায়াতে ইসলাম আছে, ও ধর্মটাকে ব্যবহার করতেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহারটা ঠিক না, সকল ধর্মকে এক না, তাহলে ওখানে ধর্মকে টেনে আনে, এটা একটা পক্ষপাতিত্ব। বিএনপি উদার গণতন্ত্র আর জনগণের কল্যাণে রাজনীতি করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সৎ কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাজধানীর যাত্রাবাড়িতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি একথা জানান। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে গণভোটে হায়ের পক্ষে থাকতে হবে, সবার প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয়। আসন্ন নির্বাচনে কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন জামায়াত আমির। পরবর্তী নির্বাচিত সরকারের কাছ থেকে ফ্যাসিবাদ আমলের অপকর্মের বিচার নিশ্চিতের তাগিদ দিয়েছেন রাজনীতিবিদরা।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রাজনৈতিক দলের ইশতেহার শীর্ষক অনুষ্ঠানে এমন দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচনের ইশতেহার দেবে তার দল। অনুষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, সব ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা সহ দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদদের কমিটমেন্টের ঘাটতি রয়েছে। নির্যাতনের শিকার হয়েছে এবং সবাই এই জুলাইয়ের পবিত্র শহীদের রক্তের উপর দিয়ে এখানে এসেছেন এবং আগামীতে যে সরকার আসবে, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, অন্য কে আসুক না কেন, তারা যদি সেই বিচারটি না করে তাহলে তো তারা সেই রক্তের সাথে বেইমানি করবে। আগামী ফেব্রুয়ারির 1 তারিখ আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এই ম্যানিফেস্টোটা লঞ্চ করবো ইনশাল্লাহ। আমরা একটা প্রস্তাব দিয়েছি ইসিকে যে একই দিনে যাতে সব রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোটা প্রকাশ করে। এই কারণে যে এটা বলার যাতে স্কোপ না থাকে, একজন একটা দেখে আরেকজন কপি করেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের উপর সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। ইসির সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত হওয়ার পর তারা একথা বলেছেন বলে জানালেন সিইসি AMM নাসির উদ্দিন। রোববার রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা লুকোচুরির সুযোগ নেই বলেও জানান AMM নাসির উদ্দিন। পুরোটা আমরা ব্রিফ করেছি, তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, তার নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা পার্টির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি, কিন্তু তা নিষ্পত্তি না হয় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট 30 দিনের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দিলেও নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করেনি। ভোটের প্রস্তুতির খবর। নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে উপেক্ষিত নারী। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাজনৈতিক কাঠামোয় তাদের অংশগ্রহণে বড় বাধা বলে মনে করছেন নারী জুলাই যোদ্ধারা। দেশের 50 রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নিলেও 30 দলেরই নেই নারী প্রার্থী। এ প্রেক্ষাপট গণতন্ত্র নারী ক্ষমতায়নের জন্য হুমকি বলেই মনে করেন গবেষকরা। আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। দেশে নারীদের উপেক্ষিত থাকার বিষয়টি নতুন নয়। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নেন নারীরা। অথচ স্বাধীনতা পরবর্তী সময়ে তারা বহু ক্ষেত্রে চিত্রায়িত হয়েছেন ভিন্ন আঙ্গিকে, থেকেছেন অবহেলিত। এমনকি দেশ পুনর্গঠনের নানা কর্মকাণ্ডেও তাদের অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়নি। On the night of May 29, the Pakistani soldiers broke into our house. জুলাই অভ্যুত্থানেও কোথাও কোথাও প্রথম সারির নেতৃত্বে ছিলেন মেয়েরা। আন্দোলনের সফলতার বড় অনুঘটক হিসেবেও কাজ করেন তারা, কিন্তু বছর ঘুরতেই যেন হারিয়ে গেলেন। সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বের আসনে মেয়েদের না থাকাটা যেন হতাশার গল্প হয়েই রইল। যে স্পিরিটটা নিয়ে আমরা জুলাই করেছিলাম, যে ইনক্লুসিভনেস নিয়ে করেছিলাম, আমরা যারা রোকেয়া হলের মেয়ে বা যারা অন্য হলের মেয়ে যারা আমরা বসেছিলাম শাহবাগ ব্লকেট করার জন্য, তারা কোনো একটা ভাবে অদৃশ্য কোনো শক্তিতে হারিয়ে গেছে জুলাই পরবর্তীতে। আমাদের এই স্যাক্রিফাইসগুলো ভুলে যে এখন হঠাৎ করে একদল মানুষ এসে বলছে যে আপনাদেরকে ঘরেই থাকতে হবে। এই যে শুরু হলো যাত্রাটা, পরবর্তীতে আরও নারীরা পিছিয়ে থাকবে, আরও নারীদের দেখা যাবে না। হয়তো আমরা বলতে পারি যে সম অধিকার কিংবা সমান অংশগ্রহণের ক্ষেত্রে সেটিকে সমান জায়গায় নিয়ে যাওয়া এখনো অনেক চ্যালেঞ্জের একটি বিষয়। আসন্ন জাতীয় নির্বাচনে 2568টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন 109 জন, যা মোট প্রার্থীর মাত্র 4.2%। এর মধ্যে দলীয় প্রার্থী 72 এবং স্বতন্ত্র 37 জন, অর্থাৎ প্রতি 3 জন নারী প্রার্থীর মধ্যে একজন দলীয় পৃষ্ঠপোষকতা পায়নি।
নারীদের প্রার্থী করার বিষয় সার্বিক হতাশার মধ্যেও সবচেয়ে ভালো অবস্থানে বিএনপি এবং বাসদ। এই দুইটি দল 10 জন করে নারী প্রার্থী বাছাই করেছেন, আর 9টি রাজনৈতিক দল মাত্র 1 জন করে নারী প্রার্থী দিয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা রাজনৈতিক দল এনসিপিতে 44 প্রার্থীর মধ্যে মাত্র 3 জন নারীকে বাছাই করা হয়েছে। জামায়াতে ইসলামীতে নারী প্রার্থীর সংখ্যা 0। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দলগুলোর ভেতরে ক্ষমতার কাঠামো এখনো পুরুষতান্ত্রিক। এছাড়া মনোনয়ন বাণিজ্য, নির্বাচনী ব্যয়ের চাপ এবং সহিংস রাজনীতির শঙ্কা নারীদের জন্য বড় বাধা। স্বাধীনতা যুদ্ধের সময় আমরা নারীদের যে ধরনের পার্টিসিপেশন দেখেছি, পরবর্তীতে কিন্তু কনস্টিটিউশন তৈরি থেকে শুরু করে কোনো বিষয় কিন্তু আমরা সেভাবে নারীদেরকে দেখিনি। পিতৃতান্ত্রিক সমাজে নানান ধরনের মিসোজিনি স্ট্রাকচার যখন কাজ করে, যখন নারীর প্রতি সহিংসতা বেরিয়ে যায়, সেক্ষেত্রে যত সহজে তারা আন্দোলনে চলে আসতে পারে, একটি নির্বাচনে আসা কিন্তু তাদের জন্য অত্যন্ত কঠিন বিষয়। বাংলাদেশের জনসংখ্যা এবং ভোটারের অর্ধেকই নারী, সুতরাং নারী প্রার্থী কমে যাওয়া মানে গণতন্ত্রের কাঠামোগত সংকটেরই প্রতিফলন। রাজনীতি করতে আসতে গেলে এবং সরাসরি ইলেকশনে আপনার নির্বাচনে দাঁড়াতে গেলে যে পরিমাণের পয়সা লাগে, যে পরিমাণের ক্ষমতা লাগে এবং যে পরিমাণের আসলে জনবল লাগে, সেটা নারীরা কম্পারেটিভলি সবসময় কম ছিল। পার্টিগুলোতেই আসলে ওই এনেবলিং স্পেসটা তৈরি করতে পারে না নারীর জন্য, যেখান থেকে তারা আসলে নিরাপদ বোধ করতে পারে এবং সেখানে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এ ধারা চলতে থাকলে নতুন প্রজন্মের নারীরা রাজনীতিতে আগ্রহ হারাতে পারেন, যাকে দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকারক বলছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে সরকার। রোববার বিকেলে এই বিষয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, নয়াদিল্লির এই অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে উস্কানিমূলক বক্তব্য দেন। এতে বাংলাদেশের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক উত্তরণ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে বলে মনে করে সরকার। ভারতে বসে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ বাংলাদেশের জনগণের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। জিআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও 12 জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার মামলার দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি দিয়েছেন কর্নেল হাসিনুর রহমান। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তাকে গুম করা হয়। তিনি একজন ডেকোরেটেড সেনা কর্মকর্তা ছিলেন এবং এই অবস্থা থেকে তাকে পরবর্তীতে তার লেখালেখির কারণে তাকে গুম করা হয় এবং এই গুমের প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সম্পর্কে তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং কী প্রক্রিয়ায় এই গুমের চর্চাটা হয়েছিল সেই বিষয়টি তিনি আদালতের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে তাকে যেভাবে হ্যান্ডকাফ করিয়ে চোখ 3 স্তরে বেঁধে নিয়ে এরপরে তাকে নানা রকম নির্যাতন করবার মাধ্যমে তাকে তার বাসার সামনের এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। নিষিদ্ধ পণ্য শনাক্তে আরও কঠোর হচ্ছে রাজস্ব ও শুল্ক বিভাগ। একই সঙ্গে বৈধ পণ্য দ্রুত খালাস করতে সম্পূর্ণ অটোমেটেড ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আন্তর্জাতিক বাজারের সঙ্গে পণ্যের মূল্য সমন্বয় করে আন্ডার ইনভয়েসিং ঠেকানোর পাশাপাশি বন্দরের জট কমাতে নেওয়া হচ্ছে একাধিক পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাণিজ্য সহজীকরণ, জাতীয় নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, মেধাস্বত্ব সংরক্ষণ, চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাস্টমস বিভাগ। কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, নিষিদ্ধ আমদানি পণ্য শনাক্ত এবং বৈধ পণ্য দ্রুত খালাসে কাস্টমস ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেটেড করা হবে। আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিটের দিকে জোর দিয়েছি যাতে করে মালামালগুলো দ্রুত খালাস হয়ে যায়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে পণ্যমূল্য নির্ধারণ করে আন্ডার ইনভয়েসিং রোধ করার চেষ্টা চলছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি বন্দরে জাহাজের জট কমাতে পণ্য বোঝাইয়ের সঙ্গে সঙ্গেই ডিক্লারেশন দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। জাহাজে ওঠার পরেই যেখানে ঘোষণা দেওয়া সম্ভব, ক্রাইম বাঁচানো সম্ভব, সেখানে পোর্টে আসার পরে কেন ঘোষণা দেয়, এই সময়টা তো আমরা বাঁচাতে পারি। বন্দরের যে অটো সিস্টেম আছে তার সাথে আমাদের এসএগুলোর ইন্টিগ্রেশন আমরা করার চেষ্টা করছি। এগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই মালামাল খালাসে আরো বড় আকারে গতি পাবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে কমার্শিয়াল ইনভয়েস নিয়েও কাজ করছে এনবিআর। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কমার্শিয়াল ইনভয়েসের একটা ইন্টিগ্রেশনের কাজ এখন চলছে এবং এটা যদি হয়ে যায়
তাহলে আমরা কমার্শিয়াল ইনভয়েসের যে ডাটা সেটা সরাসরি এসএগুলোর সাথে এবং তাদের যে ফরেন এক্সচেঞ্জ যে আছে তার সাথে আমরা এটা কম্পেয়ার করে করতে পারবো। দেশের অর্থনৈতিক সুরক্ষায় মানি লন্ডারিং সহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কাস্টমস কাজ করছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনটা বেসিক্যালি দেশের সুরক্ষা এবং যেটা বললাম আমাদের মানি লন্ডারিং থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোকে ঠেকিয়ে দেওয়া। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রায় 1 মাস পেরিয়ে গেলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি 30 লাখের বেশি পাঠ্য বই। 1 জানুয়ারি বই উৎসবের পর 15 জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের প্রতিশ্রুতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দিলেও 25 জানুয়ারি পর্যন্ত তা পূরণ হয়নি। প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরে বই বিতরণ সম্পন্ন হলেও মাধ্যমিক স্তরে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীতে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখনও বই ছাপা ও বিতরণের কাজ চলছে। এনসিটিবি বলছে মুদ্রণ সম্পন্ন হয়েছে 99.69%, তবে বিতরণ পর্যায়ে গিয়ে এই হার কমে দাঁড়িয়েছে 98.33%। ফলে মাধ্যমিক স্তরে আটকে রয়েছে পুরো 30,58,794 কপি বই। যশোরে কারাবন্দী ছাত্রলীগ কর্মীকে প্যারোলে মুক্তি না দেয়া এবং তার স্ত্রী সন্তানের আত্মহত্যার ঘটনায় মর্মাহতের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করলেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, বিগত সরকারের সময় বিএনপির অনেক নেতাকর্মীর মা বাবা মারা গেলেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। রোববার পল্লবীতে নির্বাচনী গণসংযোগকালে আমিনুল হক বলেন, অমানবিক রাষ্ট্র দেশের মানুষের দেখতে চায় না। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে পল্লবীর বানিয়াবাদ সি ব্লক এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই সময় সাধারণ মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি। তরুণ ভোটারদের চোখে আমিনুল হক কেমন, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। ব্যক্তি হিসাবে ভালো, গরিব দুঃখী অসহায় মানুষ ওনাদের বাসায় যে আজ পর্যন্ত কোনো সময় বলতে পারবে না যে ফিরে আসছে। যাকে যেভাবে যে কথা দিয়ে হোক বা পরিশ্রম দিয়ে হোক, ঘাম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সবসময় হেল্প করছে। সাধারণ জনগণের পাশে সে সবসময় দাঁড়ায়। সবসময় যে কোনো বিপদ আপদ হোক, বাইরে একটা যদি ফোনও দেয় যে ওই সাথে সাথে সে ওইখানে ছুটে যায়। যে সিটি কর্পোরেশন যে এখানে ময়লা জমে আছে, পানি উঠে, সেগুলি সে নিজের অর্থায়নে সে এগুলি কাজ করেছে। নতুন প্রজন্মের প্রতিনিধিরা জানান, আমিনুল হকের মতো নেতারাই পারবে সুখী সুন্দর বাংলাদেশ গড়তে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে তা অতি শীঘ্রই সংসদে যাওয়ার পর সেটা তিনি বাস্তবায়ন করবেন। বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্মের কিন্তু একজন আইডল আমিনুল হক। আমাদেরও প্রত্যাশা যে আমিনুল হক তরুণদের যে সঠিক স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করবে। তরুণ ভোটারের প্রতি অবশ্যই আহ্বান থাকবে যে যেহেতু তারা দীর্ঘ বছর ভোট দিতে পারে নাই বা অনেকে নতুন ভোটার, তাদের প্রতি আহ্বান থাকবে তারা যাতে এবারে ধানের শেষে ভোটটা দিক। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের কথা জানান ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোন কোন প্রক্রিয়ায় আমরা এই সমাধানগুলো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করি, তাহলে আমরা এই এলাকার মানুষগুলোর জন্য আমি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে চাই এবং তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এলাকা মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে পল্লবী রূপনগরকে শান্তিময় হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। এখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে কিছু কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে ক্ষোভ জানান আমিনুল হক। কারা ফটকে যেভাবে তাকে মুক্তি দেওয়া হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক এবং এটার আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় বাংলাদেশে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ভালো দাম না পাওয়ায় আলু চাষিদের প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার। রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে কথা বলেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, গতবারের চেয়ে এবার ধানের উৎপাদন 6% বৃদ্ধি পেয়েছে, আর আলুর উৎপাদন বেড়েছে 14%। এতে ভালো দাম পাচ্ছে না চাষিরা। এজন্য সরকার আলু চাষিদের প্রণোদনা দেওয়ার চিন্তা করছে বলেও জানান উপদেষ্টা। আপনাকে বলছিলাম না যে মিনি কোল্ড স্টোরেজ আমরা 100 অলরেডি বিভিন্ন জেলায় দিয়ে দেওয়া হয়েছে, 64 জেলায় দেওয়া হয়েছে, প্লাস আবার নতুন আরও 100টা আমরা করতেছি। 18টা আমরা এই মাসের ভিতরে আবার এই মিনি কোল্ড স্টোর পাঠাতে পারবো। এই মিনি কোল্ড স্টোরের সুবিধাটা হলো
আপনারা জানেন শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন সবজির মাঝখানে একটু থাকে, লাল পিরিয়ড থাকে, ওই পিরিয়ডে এই সবজিটা যেন বাজারে আসতে পারে। বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তিনি। রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নের সমন্বিত অভিযান শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটি এর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে 50টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। Once we are not there, Bangladesh police takes it as its responsibility. Legally they have been mandated. হর্ন বাজালে এই শাস্তি হতে পারে, আর হর্ন বাজালে পুলিশ যদি শাস্তি নাও দেয়, পরিবেশ অধিদপ্তর যদি শাস্তি নাও দেয়, আপনার তো শারীরিক, মানসিক, আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু মানুষকে বোঝাতে হবে, এবং হর্ন না বাজিয়েও যে গাড়ি চালানো সম্ভব, ঢাকা শহরেই সম্ভব, এইটা একটু বোঝাতে হবে। ক্রাউন সিমেন্টের আয়োজনে বাংলাদেশের রেডিমিক্স কংক্রিট চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ডক্টর রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ ডক্টর এম শামীম জেড বসুনিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর তারেক উদ্দিন। সেমিনারে ক্রাউন সিমেন্ট তাদের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরে। 2 দশকেরও বেশি সময় ধরে সিমেন্টের রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে ক্রাউন সিমেন্ট। খেলার খবর। আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগ ঘাটতিতে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়েছে বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। সাকিব আল হাসান ইস্যুতে বিসিবি স্ট্যান্ডবাজি করেছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা 16 আসনে নির্বাচনী প্রচারণার সময় পল্লবীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জানান, সাকিবের বিষয়টি রাষ্ট্র সমাধান করবে। মোস্তাফিজ ইস্যু সঠিকভাবে সমাধান করলে বিশ্বকাপ নিয়ে এমন জটিলতা হতো না বলেও মনে করেন আমিনুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে কথা বলে এটাকে একটা ভালো সিদ্ধান্তর পর্যায়ে নিয়ে আসতে পারত। কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরো সুন্দরভাবে সমাধান করা যেত। এটা তো রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো। কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র, রাষ্ট্রের আইন। সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরপরাধ হয়, তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে সাকিব আসবে, সেখানে কারো কোনো সমস্যা নেই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেকের। সমাবেশে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল না করে উন্নয়ন ভাবনায় গুরুত্ব দেওয়ার আহ্বান। জামায়াত সরকারে গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি আমিরের। গণভোটে হায়ের পক্ষে রায় কামনা। নির্বাচনে উপেক্ষিত নারী 50-এর মধ্যে 30 দলেই নেই প্রার্থী। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকেই দুষছেন গবেষকরা। এবং নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি 30 লাখ বই। বিতরণ হার কম হওয়াকে দায়ী করছে এনসিটিবি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।